ভারত এবং বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষ হয়। 53 বছরের ইতিহাসে সম্ভবত এই ঘটনা আমরা প্রথম দেখছি। বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আজকে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় হাত বোমা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিএসএফ। এতে বিস্ফোরণে অন্তত 5 বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার যখন আওয়ামী লীগকে বাদ দিয়ে সবকিছু করার চেষ্টা করছে, ঠিক সেই সময় জাতিসংঘকে দেখা গেল আওয়ামী লীগের পাশে দাঁড়াতে। জাতিসংঘ কিভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়ালেন? তো ইউনূস সরকারের এই ব্যর্থ হওয়ার পেছনে তার এই 3টা বিষয় আমার কাছে প্রথম মনে হয়েছে। ইউনূস তার কর প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের উপর ব্যাট বসায় দিয়ে তার বেতন নিচ্ছে তাদের থেকে। সমন্বয়কদের যে দাবি, গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঘোষণাপত্র তারা দিতে চাচ্ছে, সেই ঘোষণাপত্রকে কেন্দ্র করে মাস্টার মাইন্ড মাহফুজ আলম নতুন এক কৌশলের আশ্রয় নিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। ভারত এবং বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষ হয়। 53 বছরের ইতিহাসে সম্ভবত এই ঘটনা আমরা প্রথম দেখছি। বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আজকে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় হাত বোমা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিএসএফ। এতে বিস্ফোরণে অন্তত 5 বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার যখন আওয়ামী লীগকে বাদ দিয়ে সবকিছু করার চেষ্টা করছে, ঠিক সেই সময় জাতিসংঘকে দেখা গেল আওয়ামী লীগের পাশে দাঁড়াতে। জাতিসংঘ কিভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়ালেন? তো ইউনূস সরকারের এই ব্যর্থ হওয়ার পেছনে তার এই 3টা বিষয় আমার কাছে প্রথম মনে হয়েছে। ইউনূস তার কর প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের উপর ব্যাট বসায় দিয়ে তার বেতন নিচ্ছে তাদের থেকে। সমন্বয়কদের যে দাবি, গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঘোষণাপত্র তারা দিতে চাচ্ছে, সেই ঘোষণাপত্রকে কেন্দ্র করে মাস্টার মাইন্ড মাহফুজ আলম নতুন এক কৌশলের আশ্রয় নিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখানো হয়েছে। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এক কানা আন্দা সরকারের ফাঁদে এখন বাংলাদেশ সরকার, যেখানে নিজেই বলে যে তারা চোখে দেখে না, এই যে অপরাধগুলো হচ্ছে সেগুলো নাকি তারা চোখে দেখে না, তাদের চোখ নাকি অস্পষ্ট। এরকম কানা সরকার বাংলাদেশ এখন চালাচ্ছে। এটা কি বিশ্বাসযোগ্য হবে? প্রকাশ্য রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার, সরকার দেখতে পাচ্ছে না কেন? সরকারের চোখ কত পরিষ্কার না আর কি। এখন বিষয়টা হলো যে সে কানাতে হবেই, কারণ হলো যে স্পষ্ট সে বলছে যে যদি হয় হবে, যদি আমরা করতে পারি করবো। মানে এটা যে একটা সরকার প্রধানের কথাবার্তা, যে চারদিকে অরাজকতা হচ্ছে সে নাকি চোখে দেখে না, যদি হয় হইলো, ভাগ্যে যদি থাকে হইলো। মানে যখন আমার স্বার্থটা শেষ হয়ে গেল তখন তো এরকম কথাবার্তাই বলবে। এখন ইউনূসের তো স্বার্থ শেষ, তার যেই কর্মকূপ আছে সেটাও শেষ, তারপরে এখন নাকি আবার ইউনিভার্সিটি করবে, সেখানেও কর্মকূপ, অথচ বাংলাদেশের জনগণের উপর সে ব্যাট চাপিয়ে দিচ্ছে। এখন এরকম কানা সরকার বাংলাদেশের প্রত্যেকটা জিনিসকে ধ্বংস করার পথে নিয়ে যাচ্ছে। এই যে আমেরিকার 2জন সিটিজেন, একজন হলো যে সরকার প্রধান ডক্টর ইউনূস, আরেকজন হলো আলী রিয়াজ, ওই আমেরিকার সিটিজেনকে হায়ার করে আনছে বাংলাদেশের সংবিধানকে সংশোধন করার জন্য। সেখানে তারা ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে দিল, মানে তাদের ধর্মনিরপেক্ষতা লাগবে না, বহুত্ববাদী নাকি একটা লাগবে। আর এর মধ্যে আবার ধরেন যে বাংলাদেশের নামে চেঞ্জ করে দিবে, তো বাংলাদেশের নাম চেঞ্জ করে পাকিস্তান রাখ, তোদের যেহেতু এত শখ পাকিস্তানে রাখ, পূর্ব পাকিস্তানে আবার ফিরে যা। মানে তোদের বাংলাদেশ পছন্দ হচ্ছে না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাকি ওদেরকে চুলকাচ্ছে, ওদের মানে চুলকানি বেড়ে গেছে। এখন এটা কি গণপ্রজা কি একটা রাখবে। এখন ধরেন যে এই সবগুলো যদি আপনারা দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওই যে ঘোষণাপত্রের বিষয়গুলোকে এখানে কপি করে দিছে, মানে এটা দিয়ে বাংলাদেশকে ওরা উল্টে ফেলবে, বাংলাদেশের সংস্কার করে ফেলবে। এরকম কানা সরকার আসছে আবার বাংলাদেশের সংবিধান সংশোধন করার জন্য, যে তার চোখে স্পষ্ট সে দেখে না বলে তার নিজের মুখে, সে আবার বাংলাদেশের সংবিধান সংস্কার মতো বা বাংলাদেশের সংবিধানে হাত দেওয়ার মতো তার যোগ্যতা সে রাখে কিনা, এটা কিন্তু বড় প্রশ্ন। এখন বিষয় হলো
ইউনূসের মধ্যে তো দেশপ্রেম নাই, সে তো কানা হবেই। একটা দেশের মানুষের প্রতি যখন রেসপন্সিবিলিটি থাকে, যখন সেই একটা দেশের মানুষকে ওন করে যে না তারা আমার দেশের মানুষ, তখনই তো আপনি মানুষের অধিকার নিয়ে কথা বলবেন। কিন্তু এই ইউনূস বা উপদেষ্টারা বাংলাদেশের মানুষকে তো মানুষে মনে করে না। ইউনূস তার কর প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের উপর ভ্যাট বসায় দিয়ে তার বেতন নিচ্ছে তাদের থেকে। মানে এই নির্লজ্জ অপদার্থ উপদেষ্টাদের বেতন দেওয়ার জন্য বাংলাদেশের রিক্সাওয়ালাদের গামে ভিজার টাকার উপরে তার নজর করেছে। এমনিই তো দেশের 12টা বাজাই ছাড়ছে যে এই অর্থনীতির অবস্থা করুন। আজকে ভিডিও একটা ফেসবুকে একটা ধরেন যে ইন্ডাস্ট্রির একজন লোকের মানে একটা ভিডিও ক্লিপ দেখলাম, সেখানে বললো মানে সে বলার চেষ্টা করলো যে নারীদের শরীরের দামও নাকি এখন পণ্যদ্রব্যের থেকে কমে গেছে। শাকসবজির দামের চেয়ে মেয়ের শরীরের দাম কম। বিগত 5 মাসে যেই পরিমাণ কারখানা বন্ধ হয়েছে, যেই পরিমাণ নারী শ্রমিক বেকার হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এখন সন্ধ্যাবেলা গাজীপুরে আপনি মেয়ে মানুষের শরীরের দাম কিন্তু কমে গেছে। এই বাস্তবতাটা কেউ সামনে আনছে না। মানে আসলে কি মর্মান্তিক কথাবার্তা আপনি চিন্তা করতে পারেন যে তার বক্তব্য মতে এত পরিমাণ গার্মেন্টসে যারা কাজ করতো সবগুলো গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। এখন ওইখানে প্রচুর পরিমাণ নারী শ্রমিক কাজ করতো, যাদের আয় আসলে সংসার চলতো। এখন এই পরিমাণ গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের সংসার চলছে না। বাজারে যে অবস্থা, তারা আসলে একবেলা কিনে খাইতে পারতেছে না। সে বলছে যে তাদের দেহ মানে তাদের শরীরের দাম এখন বাজারে যে পণ্যদ্রব্য আছে তার থেকেও কমে গেছে। এরকম একটা কথার পরেও এই নির্লজ্জ সরকার একটা মিনিটও বাংলাদেশের ক্ষমতায় থাকার কি যৌক্তিকতা আছে? নাই। এখন আসলে বাংলাদেশের মানুষকেই বেছে নিতে হবে তারা এই কানা ল্যাংড়া বোবা সরকারের অধীনে আর কতদিন অত্যাচার সহ্য করবে। তাদের পিঠ অলরেডি দেওয়ালে ঠেকে গেছে, তারপরও কি তারা এই কানা বোবা সরকারের মানে বিরুদ্ধে কোনো কথা বলবে না? আমি মনে করি বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যবিত্ত মানুষের এখন রাস্তায় নেমে আসা উচিত। এই ধরেন যে উগ্র উপদেষ্টাদেরকে শায়েস্তা করা উচিত, এই অবৈধ ইউনূস সরকারকে শায়েস্তা করা উচিত। ৫ বছরের ইতিহাসে সম্ভবত এই ঘটনা আমরা প্রথম দেখছি। বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আজকে চাপাই নবাবগঞ্জে। তথ্যসূত্র বলছে সকালবেলা আনুমানিক 10টা থেকে 10:30টার দিকে সীমান্তবর্তী অঞ্চলে ভারতের সীমান্তের লোকেরা আমজনতা তারা বাংলাদেশের 2-1 কৃষকের সাথে বাকবিতণ্ডা হয়। আর বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা দল বেঁধে বাংলাদেশের সীমানাতে অনুপ্রবেশ করে সেখানে থাকা বিভিন্ন ফসলি সবজি, কলা গাছ, আম গাছ, সরিষা ক্ষেত সেখানে তারা কেটে ফেলে। এমনকি সেখানে থাকা কৃষকদের গায়েও তারা হাত তোলে। আর এই খবর বাংলাদেশের সীমান্তে প্রচার হবার সাথে সাথে সীমান্তর পার্শ্ববর্তী অবস্থিত যে গ্রামের আমজনতা আছে তারা মাছির মতন মৌমাছির মতন উড়া গিয়া সেখানে ঝাঁপাইয়া পড়ছে। বিএসএফ সেখানে তারা পরিস্থিতি কন্ট্রোলের চেষ্টা করছে, বিজিবি বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোলের চেষ্টা করছে। তবে আমাদের জওয়ানরা ভারতের জনগণকে মোটামুটি ভালোই বাঁশ এবং লাঠির আদর টাদর দিছে। এক পর্যায়ে আমাদের দেশ থেকে এবং তাদের দেশ থেকে দুই প্রান্তে হাজার হাজার জনতা একত্রিত হয়েছে। একটা উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে আছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী সম্ভবত 179/1 যে পিলার আছে, এই পিলারের নিকটবর্তী অঞ্চলেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাংলাদেশের বিজিবির যিনি 59 নম্বর ব্যাটালিয়নের সেখানে ক্যাপ্টেন আছেন ইমরুল কায়েস, তিনি পরিস্থিতি অবজার্ভ করছেন। অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। অপরদিকে ভারত সীমান্তেও আমরা দেখছি যে অতিরিক্ত বিএসএফ মোতায়েনের ঘটনা ঘটছে। প্রত্যক্ষদর্শী বাংলাদেশিদের বক্তব্য যে গায়ের জোর দেখাইয়া অতীতে বিভিন্ন সময় এই ধরনের কর্মকাণ্ড করছে, কিন্তু আজকে ভারতের আমজনতা বিএসএফ এর ইন্ধনে হোক, বিজেপি সরকারের উস্কানিতে হোক, তারা বাংলাদেশের সীমানাতে অনুপ্রবেশ করেছে, দাঁক আস্তে আস্তে নিয়ে ফসলি জমির উপর হামলা চালাইছে। আর এজ এ রেজাল্ট বাংলাদেশের জনগণ নিজেদের সেফটি এবং নিরাপত্তার খাতিরে তারা দ্বিতীয় ধাপে সেখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তবে ভারতের অনেক নাগরিক বাংলাদেশিদের হাতে বাঁশের লাঠির পিটারিটা খাইয়া আহত হয়েছে। বাংলাদেশিও বেশ কয়েকজন আহত হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমার মনে হয় সরকারের এই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন করা দরকার। বাংলাদেশের অনেক জায়গায় এই মুহূর্তে কিন্তু উস্কানিমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে বিএসএফ। আমি বরাবরই বলি সীমান্তবর্তী যারা আছেন ভুলেও আপনারা ভারতের দিকে ঢুকবেন না। তবে আমাদের সীমানাতে যদি কেউ অনুপ্রবেশ করে সেইটা ঠেকানোর জন্য আমাদের বিজিবি আছে, বর্ডার গার্ড আছে। তারা বিএসএফ যেমন তাদের সীমানাতে কেউ অবৈধ অনুপ্রবেশ করে গুলি করে দেয়, গ্রেপ্তার তো করেই না, মিনিমাম লেভেলে তারা গুলি করে, হাঁটুর নিচে হোক, বাট বেশিরভাগ বুকেই করে। তো আমাদের অন্তত আমরা বলবো না যে বুকে গুলি করে মারা ফেলাই দেন, কিন্তু আমাদের সীমানাতে অবৈধ দখল অনুপ্রবেশ কৃষক বেশে হোক, যেই বেশে হোক, আমাদেরও 2-4টা ফায়ারিং টায়ারিং করলে ঘটনা ঘটবে। এর মাঝখানে আজকে কিন্তু আরেকটা ঘটনা ঘটছে কি, সীমান্তে বিএসএফ এর তরফ থেকে ওদিকে সম্ভবত একটা ককটেল বিস্ফোরণ ঘটছে, এটা নিয়ে তারা আবার দুঃখ প্রকাশ করছে। তো একটা 20 তারিখ আমরা শুনছিলাম বিজেপির একজন নেতা বলছিল 20 তারিখের পর দেখেন না কি ঘটে, এদিক থেকে কি ছুটে যায় ডক্টর ইউনূস, সে কোথায় পালায় যায়, দেশে কি পরিস্থিতি তৈরি হয়। তার মানে একটা মেটিকুলাস প্ল্যান ভারতের সরকার কর্তৃক ষড়যন্ত্র তথ্য রচিত হচ্ছে। সীমান্তে আমরা নজরদারি, ড্রোন থেকে শুরু করে বিজেপির টহলদারি আমার মনে হয় যেটা বাড়ানো দরকার সরকারের পক্ষ থেকেও।
সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া দরকার, আর জনগণকে সচেতন থাকতে হবে। জনগণের নিরাপত্তার জন্য অতিরিক্ত বিজেপি বা সেনাবাহিনী সেখানে মোতায়েন করা উচিত। আওয়ামী লীগের সঙ্গে জাতিসংঘের আলোচনা, জাতিসংঘ আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে। জাতিসংঘের একটা প্রতিনিধি দল 10 দিনের সফরে বাংলাদেশে এসেছে। গোয়েন লুইসের নেতৃত্বে এই প্রতিনিধি দল বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে তারা মিটিং শুরু করেছে। নির্বাচন কমিশনের সঙ্গে তারা মিটিং করেছে, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তারা মিটিং করেছে। নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং করে তারা নির্বাচনকালীন সময়ে কি ধরনের সহযোগিতা তারা করবে, কিভাবে পাশে থাকবে সেরকম কথা বলেছে। বিভিন্ন পর্যায়ে তারা সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে এবং একথাও বলেছে যে 10 দিনের সফর শেষে 10ম দিনে তারা নির্বাচন কমিশনের কাছে একটা প্রস্তাবনা দিয়ে যেতে চায়। সকলের সঙ্গে কথা বলে যে প্রস্তাবনাটা তারা তৈরি করবে সেই প্রস্তাবনাটা নির্বাচন কমিশনকে দিতে চাই, যেন নির্বাচন কমিশন সেখান থেকে কিছু নিতে পারে। কি প্রস্তাবনা তারা দেবে তার আগেই সব থেকে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যখন তারা ঘোষণা করেছে তারা আওয়ামী লীগের সঙ্গে মিটিং করবে। আওয়ামী লীগকে একেবারেই বাজেয়াপ্ত করার প্রক্রিয়া যখন শুরু, তখন গোয়েন লুইসের নেতৃত্বাধীন জাতিসংঘের এই দল আওয়ামী লীগের সঙ্গে মিটিং করার প্রক্রিয়াতে গেল। আওয়ামী লীগের সঙ্গে মিটিং তারা করছে এবং সেই মিটিংয়ে তারা কি আলোচনা করবেন সেটা একটা বড় প্রশ্ন। আওয়ামী লীগ যখন জাতিসংঘকে পাশে পাচ্ছে, এর আগে আমরা গত কিছুদিন থেকেই দেখতে পাচ্ছি আমেরিকা নানাভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে কিংবা বর্তমান সরকারের বিপক্ষে তাদের অবস্থান চলে যাচ্ছে। এরপর যদি জাতিসংঘকে আওয়ামী লীগ পাশে পায়, সেটা আওয়ামী লীগের সামনে এগিয়ে যাওয়ার জন্য কিংবা ঘুরে দাঁড়ানোর জন্য একটা বড় সহায়ক শক্তি হবে কিনা সেটা ভেবে দেখা যেতেই পারে। আমার মনে হয় যে জাতিসংঘকে যদি আওয়ামী লীগ পাশে পায়, যে জাতিসংঘকে এর আগে আওয়ামী লীগ বিভিন্ন নির্বাচনের সময় খুব একটা পাশে পায়নি, এককেন্দ্রিক নির্বাচন করেছে আওয়ামী লীগ 2014 এবং 24, মূলত 18 নির্বাচনে বিএনপি এসেছিল। 2014 এবং 2024-এর নির্বাচন নিয়ে সব থেকে বেশি সমালোচনা হয়। সেই নির্বাচনে জাতিসংঘের প্রতিনিধি দল আসেনি, সহযোগিতা করেনি। সেরকম একটা প্রেক্ষাপটে এখন আওয়ামী লীগ যখন চরম বিপদে, আওয়ামী লীগের চরম দুঃসময়ে জাতিসংঘ আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে, এটা কিভাবে সম্ভব হচ্ছে, কিভাবে সম্ভব হলো, কোন লবিংয়ে আওয়ামী লীগ জাতিসংঘকে পাশে পাচ্ছে, সেই প্রশ্নগুলো সামনে এসেই যায়। সমন্বয়কদের যে দাবি, গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঘোষণাপত্র তারা দিতে চাচ্ছে, সেই ঘোষণাপত্রকে কেন্দ্র করে সরকারের অন্যতম উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ আলম নতুন এক কৌশলের আশ্রয় নিয়েছেন। আমাদের এগুলো বুঝতে অসুবিধা হয় না। কৌশলটি কি? মানে জুলাই ঘোষণাপত্র নিয়ে চিঠির মাধ্যমে অভিমত নেওয়া হচ্ছে এবং এই অভিমতগুলো পর্যালোচনা করে সংশোধিত এবং সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে, এমনটা জানানো হয়েছে। কোত্থেকে জানানো হয়েছে? সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা চিঠি দেওয়া হয়েছে গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে এবং সেখান থেকেই এই কথাগুলো জানা যাচ্ছে। কি বলা হয়েছে এই চিঠিতে? এখানে বলা হচ্ছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার অর্থাৎ গত 16 জানুয়ারি সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। আপনাদের সুচিন্তিত অভিমত চিঠি মারফত পাঠাতে পারেন। কোথায় পাঠাবেন? অ্যাড্রেস হচ্ছে মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয়, এই ঠিকানায়। এবং আগামী 23 জানুয়ারি পর্যন্ত এ ধরনের মতামত নিয়ে সেটি পর্যালোচনা করা হবে এবং এখানে বলা হচ্ছে যে এগুলো পর্যালোচনা করে সংশোধিত এবং সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতি বিলম্বে ঘোষিত হবে। আমাদের শব্দগুলো একটু খেয়াল করা দরকার যে সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে অনতি বিলম্বে এটি ঘোষিত হবে। ভালো কথা। প্রশ্ন হচ্ছে প্রথমেই, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল সহ অংশীজন বলতে কি বোঝানো হচ্ছে? রাজনৈতিক দলগুলো তো আমরা বুঝতে পারছি, শেখ হাসিনা সরকারের বিরোধী যারা ছিলেন বা বিরোধী দলীয় অবস্থায় যারা ছিলেন তারা সবাই কম বেশি অভ্যুত্থানে অংশ নিয়েছে। আর অংশীজন বলতে কি বোঝায়? সাধারণ মানুষ যে অংশ নিয়েছে তাদের ভয়েসগুলো কীভাবে রেজ করা হবে? এবং যদি আরও একটু খোলাসা করে বলি, রাজনৈতিক দলের বাইরে নিশ্চয়ই বিভিন্ন ধরনের সংগঠন, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ধরনের সংগঠন এতে অংশ নিয়েছিল। তো তারা যেসব মতামত বা অভিমত প্রকাশ করবে, অভিমত প্রকাশ করে চিঠি দিবে, একই সঙ্গে ব্যক্তি পর্যায় থেকে যে চিঠিগুলো দেওয়া হবে, তাদের নিজ নিজ ধারণা প্রসূত যে ব্যাখ্যাগুলো বা অভিমতগুলো, সেগুলোর সবই কি প্রকাশ করা হবে? সেগুলোর সবই কি বিবেচনায় নেওয়া হবে? সেগুলোর সবই কি রাজনৈতিক দলগুলোর নেতাদের সামনে অথবা সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা হবে? চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এটি হবে না। যেহেতু এই ঘোষণাপত্রটি চাইছে শুধুমাত্র এই আন্দোলনের নেতৃত্বের দাবিদার, এই আন্দোলনে তো আরও অনেক নেতা ছিল, ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র দল, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ধরনের সংগঠন, ছাত্র সংগঠনের নেতা ছিল, তাদেরকে তো বাইপাস করা হচ্ছে, তাদেরকে একেবারে সাইড করা হচ্ছে, কর্নার করা হচ্ছে। এখন যাই হোক, নেতৃত্ব দাবিদার কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটিতে যারা রয়েছেন তারা। তো খুব স্বাভাবিকভাবেই তারা যত বেশি পারে
এর পক্ষে, ঘোষণাপত্রের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করবে, নানান ধরনের যুক্তি তুলে ধরার চেষ্টা করবে, সেগুলো আরও বেশি বেশি মানুষের মাধ্যমে, কথিত সংগঠনের মাধ্যমে তারা এই ঠিকানায় চিঠি পাঠাবে। আর যারা এর বিপক্ষে তারা তো আর অতটা আগ্রহ সহকারে দেবে না। আচ্ছা দিল, ধরে নিলাম সমান আগ্রহ সহকারে দিচ্ছে, সেইগুলো কতটা স্বচ্ছতার সঙ্গে, কতটা সততার সঙ্গে আমাদের সামনে প্রকাশ করা হবে। আমি বলছিলাম যে নিশ্চিতভাবে বলা যায় যেগুলো করা হবে না। কেন করা হবে না? তাদের বিশ্বাসযোগ্যতা তারা এর মধ্যে নিজেরাই ধ্বংস করেছে। তাদের প্রতি মানুষের, সাধারণ মানুষের আস্থা নেই, রাজনৈতিক দলগুলোর আস্থা নেই। রাজনৈতিক দলগুলোর যদি আস্থা থাকতো, যে 16 জানুয়ারি বা বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে, সেটা যদি সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে তো সিপিবি, বাসদ, 12 দলীয় জোটের অন্তর্ভুক্ত যে দলগুলো তারা যায়নি। এটি সর্বদলীয় বৈঠক হয় কিভাবে? কেন সর্বদলীয় বৈঠক হয় না সেই ব্যাখ্যাও আমি দিয়েছি। এবং বিএনপি তো এই বৈঠকে যেতে চায়নি। ওই দিন বেলা 2টা-2:30 পর্যন্ত বিএনপি সিদ্ধান্তহীনতায় তারা ছিল নেতারা, যে কাউকে পাঠানো হবে কিনা। প্রাথমিক অবস্থা তারা বলছেন যে না, কাউকে পাঠানো হবে, যে প্রক্রিয়ায় দাওয়াত দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, মানে আগের দিন রাত 10টা থেকে শুরু করে পরের দিন দুপুর, মানে যেদিন বৈঠক সেদিন দুপুর পর্যন্ত হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয়েছে। এই হচ্ছে ভদ্রতা। আমন্ত্রণ জানানো হয়েছে, একেবারে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ঘোষণাপত্রে যে লেখাগুলো আসার কথা ছিল, যেভাবে আসার কথা ছিল 16 বছরের আন্দোলন সংগ্রামের নানান পর্যায়ের কথা, সেইভাবে আসেনি। এবং সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে, এই ঘোষণাপত্র বা সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলা হচ্ছে। নানান যৌক্তিকতার জায়গা থেকে বিএনপি যেতে চায়নি, শুধুমাত্র যাতে কেউ ব্লেম দিতে না পারে যে বিএনপি অসহযোগিতা করছে, বিএনপি এই বৈঠকে আসেনি, সেই জায়গা থেকে বিএনপি বৈঠকে গিয়েছিল। আর কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাসদ, তারা তো এটি প্রত্যাখ্যান করেছে, ঘোষণা দিয়ে গণমাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমরা যাচ্ছি না। সেই জায়গা থেকে মানুষের যথেষ্ট আস্থাহীনতা তৈরি হয়েছে এই সরকারের প্রতি বটেই, এই ঘোষণাপত্র নিয়ে, বিশেষ করে মাহফুজ আলমের যে অ্যাক্টিভিটিস। এবং মাহফুজ আলমকে তো আমি এর আগে বলেছি, জানিয়েছি যে তিনি তোপের মুখে পড়েছিলেন যে ওই ঘোষণাপত্র যে খসড়া উপস্থাপন করা হয়েছে বা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে দেওয়া হয়েছে, সেটি কারা দিয়েছে, কারা লিখেছে, কাদের বুদ্ধিমত্তা দিয়ে এই শব্দগুলো সংযোজন করা হয়েছে ঘোষণাপত্রের। যাও, তাহলে বিকল্প কি ছিল? আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে তাহলে কি করবে অংশীদারদের মতামত নেওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, সর্বজন রাজ্য যদি কোনো ঘোষণাপত্র তৈরি হতেই হয়, তাহলে অভিমত নেওয়ারও স্বচ্ছ নানান ধরনের পন্থা আছে। অনলাইনে দিত একটা অ্যাড্রেস দিয়ে, অনলাইনেও ম্যানিপুলেট করা যায় মতামতগুলো, কে কী মতামত দিচ্ছে সেগুলো ডিলিট করে ফেলে দেওয়া যায়। কিন্তু ভোটটা তো দেখা যেত যে কত শতাংশ মানুষ এই ঘোষণাপত্রের পক্ষে আছে, কত শতাংশ মানুষ পক্ষে নেই। অথবা সব বাদ দিলাম, আমি এক্ষেত্রে অংশীজনকে তেমন একটা প্রাধান্য দিতে চাচ্ছি না, তর্কে খাতে দিতে চাচ্ছি না। যে রাজনৈতিক দলগুলো আছে, বৃহৎ যে রাজনৈতিক দলগুলো, তাদের মতামতগুলো তুলে ধরলেই তো হলো, তারা কি বলতে চাইছে। এখানে তো আর এত নাটকের প্রয়োজন নেই যে আমরা সবার মতামত নিচ্ছি। গণভোটের তো আর আয়োজন করা হচ্ছে না। তো সেইগুলো না করে এখন আবার এইগুলো পর্যালোচনার জন্য চিঠি আহ্বান করা হচ্ছে, উন্মুক্তভাবে অভিমত মতামত এগুলো আহ্বান করানো হচ্ছে। এগুলো স্রেফ ভণ্ডামি, ভাওতাবাজি। এগুলো অনেক দেখে এসেছি গত 6 মাসে বা 5.5 মাসে, আরও দেখবো আমরা জানি, তবে এগুলোর কোনো ভিত্তি নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যাকে মাস্টার মাইন্ড বলছেন, তিনি আসলে কতটা বুদ্ধিমত্তা পরিচয় দিচ্ছেন তা তো আমরা দেখছি একে একে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের খুব ক্রুশিয়াল মুভমেন্টে ক্ষমতায় বসেছিলেন, এই ছাত্র জনতা তাকে ক্ষমতায় বসিয়েছিলেন। কিন্তু তার সবচেয়ে বড় ভুলটা কি জানেন? তার সবচেয়ে বড়, আমি প্রধানত 3টা ভুলের কথা বলবো, অনেকগুলো ভুলের 3টা বলি উল্লেখযোগ্য। 1, তিনি অযোগ্য লোকদেরকে উপদেষ্টা বানিয়েছেন, যাদের মধ্যে এই বিপ্লবের কোনো স্পিরিট ছিল না, যারা ক্ষমতায় বসে এই বিপ্লবকে ওন করেনি, তারা এই বিপ্লবের পক্ষে শক্তি ছিল না বলে তারা এই ছাত্র জনতার এই যে বিশাল ত্যাগ, এটাকে মূল্যায়ন করেনি, যার ফলে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।